বাংলাদেশে কাতারের ব্যবসায়ীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধান উপদেষ্টার। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্বারোপ। চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণে $65 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। যুক্তরাষ্ট্রের চুক্তি সই। চলতি অর্থ বছরে প্রবৃদ্ধি কমার পূর্বাভাস। প্রকল্প নেয়ার 6 বছর পর যশোর ইপিজেডের নির্মাণ কাজ শুরু। জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় ক্ষোভ এলাকাবাসীর। শোধ করার আশ্বাস প্রশাসনের। এবং চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে পিছু হটছেন ট্রাম্প। শুল্ক নামিয়ে আনতে পারেন 50%। হুমকি বন্ধ করে চুক্তি চাইলে আলোচনায় বসতে রাজি চীন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথাও জানিয়েছেন তিনি। বুধবার দোহায় কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এদিন কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানিও অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে গেল সোমবার কাতারের দোহায় যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার তার সঙ্গে বৈঠক হয়েছে কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ সাউদ বিন আব্দুল রহমান বিন হাসান আল থানির সঙ্গে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা কাতারের মন্ত্রীকে বলেছেন, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং ও অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। বন্দরের সক্ষমতা বাড়ানো সহ বিনিয়োগ পরিষেবা উন্নয়ন করা হচ্ছে। তিনি কাতারের ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে সেদেশের সরকারের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ কাতারকে ডেডিকেটেড একটা ইকোনমিক জোন আমরা তাদের জন্য তৈরি করে দেবো কাতারের ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য। কাতার খুবই সিরিয়াস এই বিষয়ে, তারা আসলে এটা নিয়ে কাজ করছে এবং উনি এটা জানালেন। ওনারা খুবই ইন্টারেস্টেড বাংলাদেশে এবং কাতার অনেক জায়গায় ইনভেস্ট করছে। বাংলাদেশকে তারা সিরিয়াস লোকেশন হিসাবে দেখছে। কাতার 3 বছর পর পর বাংলাদেশ থেকে 725 জন করে সেনা সদস্য নেবে। প্রধান উপদেষ্টা কাতারের উপপ্রধানমন্ত্রীকে এই সেনা সদস্যের সংখ্যা বাড়ানোর অনুরোধ করেছেন বলে জানান শফিকুল আলম। কাতার মিলিটারিতে বাংলাদেশের থেকে যাতে ট্রুপস নেয়। অলরেডি আমরা তো অ্যাকসেপ্টেন্স পেয়েছি, আমরা প্রেস রিলিজ দিয়েছি যে তারা প্রায় 800 জনের মতো ট্রুপস নেবে। চিফ অ্যাডভাইজার ওই মিটিংয়ে তাকে বললেন যে তারা যাতে আরও বেশি নেয় সামনে, এবং ওনার তরফ থেকে এক ধরনের আমি বলবো যে উনি বলেছেন যে উনি দেখবেন এটা। এদিন কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানিও অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। দোহায় প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথোপকথন একটি রূপান্তরিত বিশ্বে যুব নেতৃত্বকে শক্তিশালীকরণ শীর্ষক একটি অনানুষ্ঠানিক কথোপকথনে অংশ নেন প্রধান উপদেষ্টা। সামাজিক, অর্থনৈতিক সহ নানা বিষয়ে কথা বলেন অধ্যাপক ইউনূস। একই সঙ্গে অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। Always talking about creating a new civilization. This civilization that we have around us is a self-destructive civilization. In order for ours to survive, we have to create a counter civilization so that we don't create those problems that we do right now, so that we can survive, we can live on this planet happily with the environment as our friend. Don't destroy it, protect it. খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে শুক্রবার দোহা থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ আজ। এই দীর্ঘ সময়ে আহতদের ক্ষত না শুকালেও, নিহতের স্বজনদের হাহাকার না থামলেও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে পুরোপুরি বদলে গেছে দেশের পোশাক শিল্পের চিত্র। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক সবুজ কারখানা এখন বাংলাদেশে। তবে যে রানা প্লাজা ধাক্কায় এই অর্জন, সেই দুর্ঘটনায় আহতদের পুনর্বাসনে সরকারকে এগিয়ে আসার দাবি খাত সংশ্লিষ্টদের। আর শুধু পোশাক শিল্প নয়, সব খাতেই কর্মপরিবেশ নিরাপদ করার তাগিদ শ্রম অধিকার কমিশনের। MS আরিফিনের রিপোর্ট। আমার বাচ্চাটারে আমার বোনের কাছে রেখে দিছি। আমার বাচ্চাটা ওইখানে থাকে, লেখাপড়া করে।
আর আমি মানুষের পচা বাসি খাবার আমি এই খাই আমার জীবন চালাই। শিলা সম্মানের সঙ্গে বেঁচে থাকতে সাভারের রানা প্লাজা ৬ তলায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেই রানা প্লাজাতেই ২০১২ সালের ২৪শে এপ্রিল ভাঙে তার মেরুদণ্ড, সেই সঙ্গে ভাঙে মাথা উঁচু করে বেঁচে থাকার স্বপ্ন। রানা প্লাজা দুর্ঘটনায় বেঁচে ফিরেছেন নীলুফা বেগমও, তবে এখনো সেদিনের দুঃসহ স্মৃতি বয়ে বেড়াতে হচ্ছে জীবন যুদ্ধে হার না মানা এই নারীকে। পঙ্গু জীবন নিয়ে কই যাবো বলেন, আমার একবার মনে করে জানেন আমি বিষ খায় মরে যাই, সত্যি দেন আমার পরপর আমার জীবন তো সবই হারাইছি। 700 বছর জমি বিক্রি করছি 3.5 লাখ টাকা, এখন সেই জমি 8.5 লাখ টাকা, 3.5 লাখ টাকা বিক্রি করে আমি মানুষের ঋণ শোধাইছি। এখন সন্তান আদি নিয়ে চাকরি খুঁজি বেড়ে কেউ চাকরি দেয় না। সেই দুর্ঘটনার দিন মাস বছর গড়িয়ে যুগ পার হলেও আহতদের স্থায়ী পুনর্বাসনে সরকারি বেসরকারি কোনো উদ্যোগ এখনো বাস্তবায়ন না করায় ক্ষোভ শ্রমিক নেতাদের। আইএলও কনভেনশন অনুযায়ী যতদিন তিনি বেঁচে থাকলে কাজ করতেন সেই পরিমাণ টাকা তাকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া। বড় আকারের যে ঘটনাগুলো রানা প্লাজা বা তাজরিনের মতো সেটার সংখ্যা কমেছে, কিন্তু যারা দোষী তাদের শাস্তি কিন্তু এখনো হয়নি, যার ফলে আমরা হাশেম প্লাজার মতো ঘটনাও কিন্তু ঘটতে দেখছি। তবে রানা প্লাজার সেই ধ্বংসস্তূপেই লেখা হয়েছে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে বাংলাদেশের বিজয়ের গল্প। দেশে বর্তমানে সবুজ পোশাক ও বস্ত্র কারখানা 240টি, আর বিশ্বসেরা 100টির মধ্যে 66টি রয়েছে বাংলাদেশে। তবে সেই ঘটনায় স্থগিত করা মার্কিন জিএসপি এখনো বহাল করেনি ওয়াশিংটন। তবুও পোশাক রপ্তানিতে চীনের পরই অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। দোষ করলো পোশাক শিল্প, আর ওই জিএসপি বন্ধ করে দিল অন্য শিল্পের। তো ওইটা একটা ছুতা, একটা অজুহাত যে ওয়ার্ল্ডে মানে বেস্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশের। শুধু পোশাক শিল্প নয়, সব খাতে কর্মজীবীদের কর্মপরিবেশ সবসময়ই যেন নিরাপদ হয়, সেই তাগিদ শ্রম সংস্কার কমিশন প্রধানের। একটা শিল্পের উন্নতি দিয়ে তো বাংলাদেশের শ্রমজীবী মানুষের নিরাপদ কাজ, তার মর্যাদা, তার গুরুত্ব বিবেচনা করা যাবে না। এটাকে আমরা অন্য জায়গায় নিতে পারিনি, যার জন্য দেখবেন যে রানা প্লাজার পরে এই 12 বছরে যতগুলো বড় দুর্ঘটনা হয়েছে, এটি রানা প্লাজার আগের 12 বছরের চেয়ে বেশি। শ্রম সংস্কার কমিশনের তথ্য, দেশে 8 কোটি শ্রমজীবী মানুষের মধ্যে 7 কোটিরই নেই আইনি কোনো সুরক্ষা। রানা প্লাজা ট্র্যাজেডির পর দেশের পোশাক খাতের কারখানাগুলোতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে এখন শক্ত অবস্থানে বাংলাদেশ। বিশ্বের সবচেয়ে বেশি সবুজ কারখানার সংখ্যাও এখন বাংলাদেশেই। শ্রমিকদের কাঙ্ক্ষিত ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনে এখনই মনোযোগী হওয়ার উপযুক্ত সময় বলে মনে করেন বিশেষজ্ঞরা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিহত শ্রমিক পরিবারকে ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে রানা প্লাজার সামনে জড়ো হয়েছেন ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা। এই মুহূর্তে সাভারে রানা প্লাজার সামনে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। সাইফুল, দীর্ঘ 1 যুগ পার হওয়ার পরেও রানা প্লাজার সাভারের যে স্থানটি, সেখানে কিন্তু এখনো যে সমস্ত শ্রমিকরা তাদের জীবন হারিয়েছে বা যে সমস্ত শ্রমিকরা তাদের কোনো চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের পরিবার পরিজন কিন্তু এখনো পর্যন্ত এই জায়গায় একটুমাত্র খোঁজের জন্য এখনো কিন্তু ভিড় করছেন। অনেকে এসেছেন, তাদের যে পরিবার পরিজনের সদস্য যারা আছে তাদেরকে কিন্তু তাদের যে চিকিৎসা, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা বাবদে বা তাদের যে খরচাদি, সেই খরচাদির টাকাও কিন্তু অনেকে জোগাড় করতে পারছেন না। সেই সুচিকিৎসা এবং খরচের টাকার প্রয়োজনে কিন্তু এখানে এসেছেন অনেকে। তাদের যে দাবি, সেই দাবিগুলো কিন্তু পূরণের জন্যই কিন্তু এখানে এসেছেন। তবে আমরা দেখতে পেয়েছি এখানে সকাল থেকে বিভিন্ন ধরনের শ্রমিকদের সংগঠন এবং শ্রমিকদের যে ফেডারেশন আছে তাদের নানান রকম দল, আনুমানিক 20 থেকে 25টি দল এখনো পর্যন্ত কিন্তু এখানে এসেছেন। তবে এর পাশাপাশি আরেকটু বলে থাকি যে কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেয়েছি যে শ্রম মন্ত্রণালয়ের শ্রম সচিব AHM শফিকুজ্জামানও এসেছে। এর পাশাপাশি এনসিপি, জাতীয় এনসিপির যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন বা দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত লোকজন আছেন তারাও কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন। শ্রমিকদের নানান রকম দাবি দাবা, সেই দাবি দাবা যে সমস্ত জিনিসগুলো উপস্থাপন করা হচ্ছে, সেই উপস্থাপনগুলি কিন্তু পূরণের জন্যই কিন্তু বা সেই উপস্থাপনগুলি কতটুকু শ্রমিক বান্ধব, সেই বান্ধব জিনিসগুলো কিন্তু তারা বিবেচনা নেবে, এটুকু কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এক্ষেত্রে বলে রাখি যে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই আগত যে রানা প্লাজার সামনে অনেক শ্রমিক ফেডারেশন কিন্তু এখনো আসছেন। দিনব্যাপী কিন্তু এই প্রোগ্রাম চলবে, তবে কতক্ষণ পর্যন্ত চলে বা কি সিদ্ধান্ত আসে সেটা কিন্তু আমরা পরবর্তী জানাতে পারবো। এই ছিল আমার কাছ থেকে রানা প্লাজার সাভারের সামনে থেকে সর্বশেষ খবর।
সাভারের রানা প্লাজার সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল ইসলাম। দর্শক, এখন আমরা আলোচনা করব রানা প্লাজা দুর্ঘটনা পরবর্তী বাংলাদেশের নিরাপদ কর্মপরিবেশ, তৈরি পোশাক শিল্পের রফতানি বাজার ও চ্যালেঞ্জ নিয়ে। আর এর জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছে নেট পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন BKME এর সাবেক সভাপতি ফজলুল হক। ফজলুল হক, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত। ধন্যবাদ। রানা প্লাজার দুর্ঘটনা পরবর্তী সময়ে বাংলাদেশের পোশাক খাতের চিত্র কতটা পাল্টেছে সেই প্রসঙ্গে আমরা আসবো, আলোচনা করব। যে সাফল্য বাংলাদেশের পোশাক খাতের এসেছে সেটা নিয়ে আলোচনা করব। তবে কিছুক্ষণ আগে আমাদের এক সহকর্মীর আমরা সরাসরি সম্প্রচার দেখছিলাম যে সাভারের রানা প্লাজার সামনে এখনো এক যুগ পরে শাস্তির জন্য, পরিবারের ক্ষতিপূরণের জন্য, শ্রমিকদের চিকিৎসা পুনর্বাসনের জন্য তাদের আন্দোলন, মানববন্ধন করতে হচ্ছে। এক যুগ পরে এসে এমন পরিস্থিতি আসলে কতটা কাম্য আপনার কাছে জানতে চাচ্ছি শুরুতেই। মোটেও কাম্য নয়, এবং আমি শুরুতেই রানা প্লাজায় যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়ে এখনো ভুগছেন তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি। এবং যে প্রশ্নটা আপনি করলেন, এটার দায়টা আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে যদি উত্তরটা দেওয়া হতো তাহলে হয়তো আরো বেটার দেওয়া যেত। বাট মোদ্দা কথা, এটা মোটে কাম্য নয়। 12 বছর একটা বিচার ঝুলে থাকাটা এটা কোনো স্ট্যান্ডার্ডেই অ্যাকসেপ্টেবল না। আর আহতদের শুরুতে আহত বা অন্যভাবে ক্ষতিগ্রস্তদের এই ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমার মনে হয় যতটুকু সম্ভব করার চেষ্টা করা হয়েছে। হয়তো আর একটু বেটার করা যেত, কারণ ভালো করবার কোনো শেষ নাই। সো মুদ্রা কথা যদি সংক্ষেপে বলি যে এই পরিস্থিতিটা মোটেও কাম্য নয়, এবং এখনো আমার মনে হয় যে সরকার বা আমাদের যে ইন্ডাস্ট্রি BKME একসঙ্গে বসে এই বিচারের ব্যবস্থাটা তো একেবারে আমাদের হাতের বাইরে, বা পুনর্বাসন এবং তাদের সহায়তা, এই ক্ষেত্রে সরকার বা ইন্ডাস্ট্রি কিছু করণীয় আছে সেটা নিয়ে মানে আমরা আলোচনা করতেই পারি। আবারও বলছি যে এই পরিস্থিতিতে 12 বছর পরেও এই ক্ষতিগ্রস্তরা দাঁড়িয়ে আছেন, সেটা মোটেও কাম্য নয়। যেসব শ্রমিকরা আহত অবস্থায় আছেন, তারা সারা জীবনের জন্য আহত অবস্থায় আছেন, তারা সুষ্ঠু কোনো কর্মপরিবেশে কাজ করতে পারবেন কিনা এমন কোনো নিশ্চয়তা নেই। তো সেক্ষেত্রে তাদের সারা জীবনের জন্য নিশ্চয়তা দেয়া যায় এমন কি বিষয় পোশাক খাত, যেহেতু আপনি সাবেক BKME এর সভাপতি, তাহলে কি উদ্যোগ নেওয়া যেতে পারে, আপনার কি মনে হয়? সেটাই আমি বলছিলাম যে যারা নিহত হয়েছেন তাদের তো বিচারের বিষয়, বা তাদের ক্ষতিগ্রস্তের মানে ইন্স্যুরেন্সের পেমেন্ট এটা অনেকাংশেই হয়েছে। কিছু হয়তো অভিযোগ সবসময় থাকে। তো এই যারা আহত হয়েছেন এবং সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন, তাদের বিষয়ে কি করা যায়, কতটুকু করা হয়েছে, কি করা যায়, সেটাই আমি বলছিলাম যে সরকার এবং মানে ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ BKME একসঙ্গে বসে এই ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ মানে নিতে পারে। কিন্তু এটা আপনি যদি দেখেন যে জুলাই আন্দোলনেও যারা আহত নিহত হয়েছেন, ওইখানেও কিন্তু এরকম অভিযোগ এখনো বিদ্যমান আছে, যেটা রাষ্ট্রীয়ভাবে এবং পুরো বাংলাদেশের জনগণ স্বীকৃতি দিয়েছেন, সঙ্গে ছিলেন, সেইখানেও কিন্তু ঘাটতি আছে। সো ঘাটতি হয়তো আমাদের এই সমাজে থাকবেই কিছু না কিছুটা, কিন্তু তারপরও আমি বলবো যে যতটুকু করা যায় আমাদের, ওই যেটা আগেই বললাম যে ভালো করবার কোনো শেষ নাই, তো উন্নতিরও কোনো শেষ নাই। সেই ক্ষেত্রে আমরা এটা একটা নিয়মিত পর্যবেক্ষণে যাতে তদারকি করতে পারি, সেই জন্য সরকার এবং মালিক এবং শ্রমিক একটা ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করা যেতে পারে, এবং সেখানে একটা কর্মপরিকল্পনা নির্ধারণ করা প্রয়োজন বলে আমি মনে করছি। সেক্ষেত্রে আরো 12 বছর যেন না লাগে সেই প্রত্যাশা আমাদের সবারই থাকবে। আরেকটি বিষয় যে রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশের পোশাক খাতে যে পরিমাণে ধাক্কা এসেছিল, বিভিন্ন দেশ থেকে বয়কট কিংবা GSP সুবিধা বাতিলের মতো কিছু ঘটনা ঘটেছিল, তারপরে বাংলাদেশের পোশাক খাত যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সব থেকে বেশি গ্রিন ফ্যাক্টরি এখন বাংলাদেশে, এই ঘুরে দাঁড়ানোটাকে আসলে কিভাবে দেখছেন? এই ঘুরে দাঁড়ানোটা আমি যেটা সবসময় বলি, রানা প্লাজা ছিল শুধু একটা অনেক কস্টলি একটা ওয়েক আপ কল। এটা মানে হয়তো আমাদের অনেক আগেই ঘুম থেকে জাগার প্রয়োজন ছিল, কিন্তু রানা প্লাজা সবাইকে মানে নাড়িয়ে দিয়েছে, সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, এবং আমরা একেবারে খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়েছে। আপনি জানেন যে সে তখন বাংলাদেশি তৈরি পোশাক বয়কটের একটা আন্দোলনও পৃথিবীর বিভিন্ন জায়গায় চলছিল, এবং সেইখান থেকে আমরা সরকারের ঠিক সাপোর্ট বলবো না, যে ব্র্যান্ড এবং বিদেশি যারা ডোনার আছেন এবং পলিসি সাপোর্ট যতটুকু দেয়া, সবকিছু মিলিয়ে একটা ত্রিপক্ষীয় একটা উদ্যোগের মাধ্যমে অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের তৈরি হয়েছিল আপনি জানেন, এবং তার মাধ্যমে কর্মপরিবেশটা একেবারে
নিরাপত্তার কর্মপরিবেশের নিরাপত্তাটা সুনিশ্চিত করা হয়েছে একেবারে ডিটেইল লেভেলে, আপনার ধারণার বাইরেও, যে আপনার কর্ম, আমরা অনেক সময় ঠাট্টা করি বলি যে আমাদের ফ্যাক্টরি সিকিউরিটি আমার বাসার সিকিউরিটি চেয়ে অন্তত 5 গুণ বেটার সেফটি সিকিউরিটি, এইরকমভাবে নিশ্চিত করা হয়েছে। এবং যার ফলে মানে আল্লাহর রহমতে আপনি দেখবেন যে গত 10 বছরে অন্তত দুর্ঘটনা নেই বললেই চলে। হ্যাঁ, দুর্ঘটনা কখনই আপনি ইউ ক্যান গ্যারান্টি যে আর হবে না, বাট এটা সংখ্যা একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে। এবং আমি মনে করি বাংলাদেশের গার্মেন্টসের যে নিরাপত্তা ব্যবস্থা এখন আছে, এটা পৃথিবীর যে কোনো দেশের চাইতে বেটার। বাংলাদেশ কি শতভাগ নিশ্চিত করতে পেরেছে নিরাপত্তা? এইটা শতভাগ নিশ্চিত, এটা অলওয়েজ অনগোয়িং প্রসেস, এটা অলওয়েজ অনগোয়িং প্রসেস। কারণ নতুন যে সমস্ত কারখানা আসছে সেখানে আজকে যেটা আপনি নিশ্চিত মনে করছেন কালকে গিয়ে এটা পুরনো হয়ে যাচ্ছে। সো এইটা মানে 100% যদি আপনি থিওরিটিকে বলেন, এটা কখনই সম্ভব না। মানে যেই লাইটটা ধরেন আজকে ঠিক আছে, এই লাইটটা কালকে নষ্ট হয়ে যেতে পারে, সো সেই লাইটটা আবার রিপ্লেস করতে হয়। সো এটা কিন্তু যেটা আপনাকে বলতে পারি যে এই যেই প্রক্রিয়াটা শুরু হয়েছিল, সেই পরিদর্শন প্রক্রিয়াটা কিন্তু অব্যাহত আছে। এটা মানে শতভাগ নিশ্চয়তা পৃথিবীর কেউ কোনো জায়গায় দেয় না। মানে যেই বিমান এত বিলিয়ন ডলার খরচ করে এত বড় বড় ফজলুল হক, আমি একটু যুক্ত করতে চাই যে যেমনটা আপনি বলছিলেন যে বিভিন্ন দেশে বাংলাদেশের পোশাক বয়কটের ডাক উঠেছিল, ঠিক একই সময় একই ঘটনার জের ধরে যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা স্থগিত করেছিল, তা এখনো বহাল হয়নি। এই প্রসঙ্গে কি বলবেন, কেন এখনো বহাল হচ্ছে না? না, যুক্তরাষ্ট্রের যে জিএসপি বাতিল, সেটার সঙ্গে তৈরি পোশাকের মানে সরাসরি কোনো মানে সম্পর্ক ছিল না। মানে এটার কারণে তারা হয়তো বাতিল করেছে, বাট আমাদের এই তৈরি পোশাকে এটার অন্তর্ভুক্ত ছিল না, এবং এটা পুনর্বহাল করার জন্য চেষ্টা করা হচ্ছে। এবং এটা তো আমাদের চেষ্টা না, এটা যুক্তরাষ্ট্রের মানে ইচ্ছার উপর নির্ভর করছে। এটা এই প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা মাননীয় অর্থ উপদেষ্টা কয়েকদিন আগে বলেছেন যে উনি এই মুহূর্তে হয়তো যুক্তরাষ্ট্রে আছেন এবং উনি আশাবাদী খুব তাড়াতাড়ি এই জিএসপি ফেরত পাওয়া যাবে। আমি অবশ্য ব্যক্তিগতভাবে অতটা আশাবাদী না যে যুক্তরাষ্ট্র এত সহজে জিএসপি সুবিধা আবার ফিরিয়ে দেবে, বাট চেষ্টা অব্যাহত আছে। কিন্তু আপনাকে যেটা বলছিলেন শুরুতে, এবং বাংলাদেশের সবুজ কারখানার সংখ্যা পৃথিবীর যে কোনো দেশের চাইতে অনেক বেশি, এবং এই রানা প্লাজা দুর্ঘটনার পরে এই বিপ্লবটা শুরু হয়েছে। এটার জন্য কিন্তু কেউ আমাদেরকে চাপ দেয়নি, এবং ঘটনাচক্রে আমার কারখানা দিয়ে এই নবযাত্রাটা শুরু হয়েছিল। আমরা এই রানা প্লাজার এই দুর্নাম ঘোচানোর জন্য আমরা সেই সময়ে পৃথিবীর সবচেয়ে সবুজ কারখানা স্থাপন করেছি, এবং এরপরেই বাংলাদেশে একটা জোয়ার চলে আসে তৈরি পোশাকে এই সবুজায়নের ক্ষেত্রে, এবং এখন 250-রও বেশি কারখানা সবুজ সার্টিফিকেট নিয়ে আছে। এবং যেটা আমি শুরুতে বলছিলাম যে বাংলাদেশের তৈরি পোশাক বয়কট করার একটা আন্দোলন হয়েছিল, কিন্তু এখন যে পরিস্থিতি আছে, আমরা আশা করি যে ক্রেতারা এখন গিয়ে খুঁজবেন যে বাংলাদেশের তৈরি পোশাক কোনটা। কারণ আমাদের শ্রমমান এখন আগের চাইতে অনেক উন্নত গার্মেন্টস সেক্টরে পার্টিকুলার। এবং এর পাশাপাশি একটা জিনিস আপনি বলতেন, যেটা আপনার শিরোনামে আপনি বলেছেন, যদি এটা আমার বিষয় না, কিন্তু একজন নাগরিক হিসেবে আমি বলতে চাই যে শুধুমাত্র গার্মেন্টস কারখানার যদি নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য কিছু দেখেন, যুক্তরাষ্ট্র কিন্তু এটাও বলেছে। কারণ যুক্তরাষ্ট্র কখনো কোনো সেক্টর স্পেসিফিক কোনো কথা বলেনি। যুক্তরাষ্ট্র যখন বলে, তারা ওভারঅল লেবার স্ট্যান্ডার্ড, গার্মেন্টস সেক্টরের নিরাপত্তা ব্যবস্থা, সবুজায়ন, কমপ্লায়েন্স, মিনিমাম ওয়েজ যত কঠোরভাবে পালন করা হয়, শেষ দিকে চলে এসেছে, অন্যান্য ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না। সেই জন্যই বলতে চাই, আমাদের শেষ করতে হবে। আমাদের প্রত্যাশা থাকবে যে শ্রমিকদের কর্মপরিবেশ যেন সুরক্ষিত থাকে, সব জায়গাতেই সমানভাবে নিশ্চিত করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। রানা প্লাজা ট্র্যাজেডির ঘটনা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বিকেএমই এর সাবেক সভাপতি ফজলুল হক। এডিবি আইএমএফ এর পর এবার বাংলাদেশের অর্থনীতির মন্দার পূর্বাভাস দিল বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, চলতি অর্থবছর শেষে জিডিপির প্রবৃদ্ধি হতে পারে 3.3%। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে সংস্থাটি, যা আগের করা পূর্বাভাস থেকে প্রায় 1% কম। তবে আসছে অর্থ বছরে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পাশাপাশি জীবনযাত্রার ব্যয় কমে আসবে বলে জানাচ্ছে বিশ্বব্যাংক। বলছে, সামাজিক ও রাজনৈতিক সহিংসতায় ব্যবসায়িক কার্যক্রমে ব্যাঘাত হওয়া, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক খাতের অবনতি, রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগ প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলবে। তবে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পরিস্থিতির উন্নতি হবে। এবার বন্দর বাণিজ্যের খবর।
চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণ সহ 2 প্রকল্পে বাংলাদেশকে $85 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা IED এর মধ্যে এই চুক্তি সই হয়। বুধবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি গেইল মার্টিন চুক্তিতে সই করেন। এদিন বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রকল্প বাস্তবায়নে $65 কোটি এবং সামাজিক সুরক্ষা জোরদার প্রকল্প বাস্তবায়নে $20 কোটি চুক্তি হয়। এবার জানাবো পুঁজিবাজারের খবর। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। সকালটা ডিএসইর প্রধান সূচক কিছুটা ইতিবাচক ধারায় শুরু করলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে 3 সূচকেই ঢাকার পুঁজিবাজারে নেতিবাচক প্রবণতা কিন্তু দেখা যাচ্ছে। 3 সূচকেই পয়েন্ট হারিয়েছে। প্রধান সূচক ডিএসই এক্স সূচক এখন পর্যন্ত পয়েন্ট হারিয়েছে 5.39 পয়েন্ট। ডিএসই এক্স সূচক কিংবা সরিয়া সূচক হারিয়েছে 2.19 পয়েন্ট। বাছাইকৃত সূচক বা DS30 সূচক এখন পর্যন্ত পয়েন্ট হারিয়েছে 6.88 পয়েন্ট। এবং এখন পর্যন্ত দেখা যাচ্ছে যেসব কোম্পানিগুলো ঢাকার পুঁজিবাজারে লেনদেনে অংশগ্রহণ করেছে সেসব কোম্পানির শেয়ারের দামের মধ্যে আজকে দাম কমার প্রবণতাটাই বেশি দেখা যাচ্ছে। 157টি কোম্পানির দাম কমেছে শেয়ারের দাম এবং বৃদ্ধি পেয়েছে 129টি কোম্পানির শেয়ারের দাম এবং অপরিবর্তিত আছে 90টি কোম্পানির শেয়ারের দাম। এবং যেমনটা বলছিলাম যে সকালটা প্রধান সূচককে আমরা যেমনটা দেখেছিলাম কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু করলেও 10:30টার পরে কিন্তু দেখা যায় নিম্নমুখী প্রবণতা দেখা যায় এবং সেই প্রবণতাই কিন্তু এখনো চলছে। এবং এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে 139 কোটি 66 লাখ টাকা এবং গতকালকে কিন্তু নেতিবাচক ধারাই শেষ হয়েছিল। ঢাকার পুঁজিবাজার লেনদেন হয়েছিল 300 কোটি টাকার কিছুটা বেশি এবং আজকে যেমনটা দেখছি এখন পর্যন্ত কেবল 139 কোটি টাকার কিছু বেশি লেনদেন হয়েছে এবং 3 সূচক এই নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। তো তেমন কোনো আশার আলো এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজার দেখাতে পারছে না। তো এই ছিল এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারের সবশেষ আপডেট। সড়ক দখল করে নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ উচ্ছেদে অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এই মুহূর্তে খিলক্ষেত নামাপাড়ায় আছেন রিপোর্টার তোহা খান তামিম, সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে এখানে অভিযান পরিচালনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। আমরা খিলক্ষেতের নামাপাড়ায় একটি যে নির্মাণাধীন ভবন, সেই নির্মাণাধীন ভবনে দেখতে পাচ্ছি যে রাস্তার যে জায়গা সেই জায়গাতে তাদের যে ভবন সেই ভবনের বর্ধিতাংশ অতিরিক্ত অংশ তৈরি করা হয়েছে এবং সেই অতিরিক্ত অংশ এখানে যারা উচ্ছেদ কর্মী রয়েছেন তারা মূলত এখানে উচ্ছেদ করছেন, অর্থাৎ বিভিন্ন হ্যামার, এক্সাভেটর, বিভিন্ন হাতুড়ির মাধ্যমে কিন্তু এটিকে আসলে অপসারণ করা হচ্ছে। আমরা এখন লক্ষ্য করছি যে ঠিক প্রথম তলা অর্থাৎ দোতলার যে ছাদ সেই ছাদের যে বর্ধিতাংশ অতিরিক্ত অংশ সেটি আসলে ভেঙে ফেলা হচ্ছে এবং এভাবেই পুরো অংশটি কিন্তু আসলে ভেঙে ফেলা হবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে গ্যাস কাটার দিয়ে এটিকে যে বিভিন্ন ধরনের যে কংক্রিটের যে অংশগুলো রয়েছে সেই কংক্রিট অংশগুলো কিন্তু এখানে উচ্ছেদ করা হচ্ছে। কিছুক্ষণ আগে একটি এক্সাভেটর দিয়ে এখানে যেই রাস্তা দখল করে বেড়া তৈরি করা হয়েছিল সেই বেড়াটাও কিন্তু উচ্ছেদ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তাদের যে অভিযান সেই অভিযান রাজধানী জুড়েই চলছে গত কয়েকদিন ধরে এবং আগামী কয়েকদিন ধরে এটি চলবে। অর্থাৎ নির্মাণাধীন ভবন যেগুলো রয়েছে সেগুলো মূলত যারা রাস্তার জায়গা দখল করে গড়ে উঠবে তাদেরকেই তারা আসলে হুঁশিয়ারির আওতায় আনছেন, হুঁশিয়ার উচ্চারণ করছেন এবং তারা বলছেন যে তারা কোনোভাবেই এই কাজটি করতে পারবেন না। একটি কাজ রাজুক এখানে করছে, সেটি হচ্ছে প্রতিটি অভিযানে যেই সমস্ত নির্মাণাধীন ভবনে এই অভিযান পরিচালনা করা হচ্ছে সেই ভবনগুলোতে যে সেবা সংযোগ লাইন সেই সেবা সংযোগ লাইন বিচ্ছিন্ন করা হচ্ছে, যাতে করে এরপরে যখন তারা এই যে অবৈধভাবে গড়ে ওঠা যে অংশ সেটি যখন তারা নিয়মের ভেতরে আসবেন তখন তারা নিয়ম মেনে এই যে সেবা সংযোগগুলো আছে সেই সেবা সংযোগগুলোর আবেদন করবেন এবং তারপরেই গ্যাস, বিদ্যুৎ, পানির যেই সেবা সংযোগ রয়েছে সেই সেবা সংযোগ তারা আসলে পাবেন। এভাবে কিন্তু প্রতিটি অভিযানে সেই সেবা সংযোগগুলো কর্তন করা হচ্ছে, কেটে দেওয়া হচ্ছে, যাতে করে পরবর্তীতে এটি আসলে তাদের যেই অবৈধভাবে গড়ে তোলা অংশ সেই অংশ তারা আসলে জারি করতে না পারেন, তারা আসলে এটিকে রেখে দিতে না পারেন। তো এই ছিল খিলক্ষেতের যে নামাপাড়ার যে রাজুকের অভিযান চলছে সেখান থেকে আমার হাতে সবশেষ। খিলক্ষেত থেকে রাজুকের উচ্ছেদ অভিযানের সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার তোহা খান তামিম।
চুয়াডাঙ্গার জীবননগরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে আঙ্গুর চাষ। ফুলে ফলে ভরা বাগান দেখতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। সুস্বাদু এই ফল চাষে লাভের আশা করছেন কৃষকরা। থোকায় থোকায় ঝুলছে আঙ্গুর, এমন দৃশ্যের দেখা মিলছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কয়েকটি গ্রামে। পেয়ারাতলা গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা রুহুল আমিন রিটন 2019 সালে অল্প পরিসরে পরীক্ষামূলক আঙ্গুর চাষ শুরু করেন। তবে প্রথম দিকে আঙ্গুরের ভালো ফলন হতো না। তারপরও বেশ কয়েকজন কৃষক উপজেলার বিভিন্ন গ্রামে ছোট বড় পরিসরে বাগান গড়ে তোলেন বাণিজ্যিকভাবে চাষ করার জন্য। এরপর বেশ কয়েকটি জাতে ভর করে কাটতে শুরু করে হতাশা। গেল মার্চের শুরু থেকে বাইকুনুর জাতের আঙ্গুর বাগান ভরে যায় ফুলে ফুলে। ফুল আসার 20 থেকে 25 দিনের মধ্যে ধরে ফল, আর 20 থেকে 25 দিনের মধ্যে শুরু করে পাকতে। আঙ্গুর চাষ সহজ ও লাভজনক হয় আগ্রহ বাড়ছে কৃষকদের। 1 বিঘা জমিতে 200টি চারা রোপণ করতে হয়। সার, সেচ, পরিচর্যা সহ খরচ পড়ে প্রায় 2,50,000 টাকা। আমাদের বাংলাদেশের মাটিতে যে আঙ্গুরটা চাষ করা সম্ভব এই আশরাফুল ভাই দেখাই দিয়েছে। যদি সবাই এভাবে সঠিক পরামর্শ নিয়ে চাষ করে তবে অবশ্যই আঙ্গুর ফলে কিন্তু লাভবান হওয়া সম্ভব। এর আগে 2-1টা গাছে হয়েছে, তা আমরা টেস্ট করছি, মিষ্টি। ব্যাপক আকারে দেশে ছড়িয়ে দেওয়া যায় তাহলে আমাদের যে আমদানি করি সেই আমদানি নির্ভরতা কিছুটা হলেও কমবে। লাভজনক হলে দেশব্যাপী এই জাতের আঙ্গুর চাষ ছড়িয়ে দিতে কাজ করা হবে বলে জানান কৃষি কর্মকর্তারা। যদি সিডলেস এবং মিষ্টি দুইটাই ঠিক থাকে তাহলে আমরা আশা করি এটা একটা সম্ভাবনাময় ফসল হবে এবং এটা নতুন দ্বার উন্মোচন হবে আমাদের জন্য। এবার চুয়াডাঙ্গার জীবননগরে 35 বিঘা জমি থেকে এ মৌসুমে প্রায় 300 মণ আঙ্গুর উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় 30 লাখ টাকা। সম্প্রতি ইউনিলিভার বাংলাদেশ পরিদর্শন করেছেন যুক্তরাজ্য সরকারের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন। পরিদর্শনকালে তিনি যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্ককে আরও উজ্জ্বল করতে অবদান রাখা ইউনিলিভার বাংলাদেশকে অভিনন্দন জানান। 1962 সালে কালুরঘাটে যাত্রা শুরু করে যুক্তরাজ্য ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠানটি। 1973 সালে বাংলাদেশ সরকারের সাথে যৌথ মালিকানায় লিভার ব্রাদার্স বাংলাদেশ হিসেবে কোম্পানিটি নিবন্ধিত হয়, যেখানে সরকারের মালিকানা 39% বেশি। বাংলাদেশে বিক্রি হওয়া 96% পণ্য স্থানীয়ভাবে উৎপাদন করে শিল্পে আত্মনির্ভরতা উন্নয়নে অবদান রাখার কথা জানিয়েছে ইউনিলিভার। কক্সবাজার মহেশখালী নৌপথে নিয়মিতভাবে সি ট্রাক চলাচল শুরু হচ্ছে আজ, যার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। বিস্তারিত জানাতে কক্সবাজার মহেশখালী নৌপথে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, কক্সবাজার মহেশখালী নৌ রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সি ট্রাক। যে দীর্ঘদিনের দাবি ছিল মহেশখালীবাসীর, এই মহেশখালীবাসীর দীর্ঘদিনের দাবির যে প্রেক্ষাপটে গত 6 দিন আগে পরীক্ষামূলক চলাচল হয়েছিল সি ট্রাকের, আজকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বেলা 11:12 দিকে। এই যে সি ট্রাকটি এখন কক্সবাজার প্রান্ত থেকে মহেশখালী প্রান্ত যাচ্ছে, এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। এখন আমরা লক্ষ্য করছি এখানকার যারা উপদেষ্টার সঙ্গে বিশেষ করে কক্সবাজার জেলা প্রশাসন এবং ডক্টর সলিমুল্লাহ খান সহ যিনি মহেশখালীর বাসিন্দা, তিনি কক্সবাজারে যে সি ট্রাকটি উদ্বোধন হয়েছে সেই সি ট্রাকটি করে মহেশখালী প্রান্তে যাওয়ার জন্য আসলে সি ট্রাকটি এখন রওনা হয়েছে। এরই মধ্যে আশা করা যায় কিছুক্ষণের মধ্যেই কিন্তু যেটি আধা ঘন্টার মধ্যেই মহেশখালী পৌঁছানোর কথা রয়েছে। আমরা এখানকার যারা মানুষজন রয়েছে তারা খুব উচ্ছ্বসিত সেই বিষয়টি দেখছি, যারা মহেশখালীবাসী বুঝছে দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে যে দাবিটি পূরণ হয়েছে সেটিকে তারা সাধুবাদ জানাচ্ছে। এবং এই সি ট্রাকটি আজকে যেহেতু আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে, এটি প্রতিদিনই 3 বার করে মহেশখালী আসা যাওয়া করবে এবং যেটির ভাড়া নির্ধারণ করা হয়েছে 40 থেকে 50 টাকা। এই কারণে আসলে দীর্ঘদিনের যে মানুষের যে উপকূলীয় এলাকার যে মানুষজন রয়েছে দ্বীপ এলাকার, তারা দুর্ভোগ পোহাত, যেটি বলছে যেহেতু বর্ষা মৌসুমে নানা ধরনের দুর্ঘটনা ঘটতো স্পিড বোটে করে যাতায়াতের ক্ষেত্রে। এখন যেহেতু সি ট্রাক চালু হয়েছে সেক্ষেত্রে যেমন দুর্ঘটনা কমবে, ঠিক তেমনি মানুষের অতিরিক্ত যে ব্যয়, যেখানে আগে 100 থেকে প্রায় 110 টাকা পর্যন্ত খরচ হতো, সেই খরচটিও অনেকাংশে কমে আসবে এবং মানুষের যে দুর্ভোগ সেটি লাঘব হবে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। তো এই ছিল আমার কাছে কক্সবাজার মহেশখালী নৌ রুটের যে সি ট্রাকটি উদ্বোধন হয়েছে সেটি থেকে সব শেষ। কক্সবাজার মহেশখালী নৌপথ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিভিন্ন প্রকল্পের অনিয়ম এবং দুর্নীতি তদন্তে এবং শ্বেতপত্র প্রণয়নে গঠন করা হয়েছে টাস্ক ফোর্স। পাশাপাশি এই টাস্ক ফোর্স বিগত সরকারের সময় হওয়া সব ধরনের চুক্তি এবং প্রকল্পের ডিপিপি নিরীক্ষা ও তদন্ত প্রতিবেদন খতিয়ে দেখবে। টাস্ক ফোর্স ও শ্বেতপত্র কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর নিয়াজ আসাদুল্লাহ। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ মুস্তফা হোসেন, আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলী, প্রযুক্তি বিশেষজ্ঞ মাহমুদ সালাম মারুফ, সাংবাদিক মোহাম্মদ শরিয়াতুল্লাহ। এছাড়া প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞ আসিফ শাহরিয়ার সুস্মিত। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়।